নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন হাল্লা বল। আচ্ছা, কে বলবে বলুন তো? আমরা একেবারে ইয়ার এন্ড মোডে চলে গেছি। কে বলবে আজ বঙ্গ রাজনীতির দিকে চোখ রেখে যে আমরা একেবারে বছর শেষের নিউ ইয়ার সেলিব্রেশন মোডে আর কয়েক ঘন্টা পর থেকেই ঢুকে যাবো। কাল 31 ডিসেম্বর, ইয়ার এন্ড। কিন্তু আজকের রাজনীতির পারদ রীতিমতো সরগরম। দুর্নীতিকে থেকে শুরু করে অনুপ্রবেশ, কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না এই দুটি ইস্যু নিয়ে। অমিত শাহ এসে বলছেন এনডিএ সরকার বাংলায় আসলে বাংলার হার ফিরবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা বলছেন যে পশ্চিমবঙ্গে কুশাসন যারা বলছে তারা গোটা ভারতবর্ষকে কুশাসিত করেছে গত 10 বছর ধরে। এই ছিল আজকের বুলেট পয়েন্ট। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অমিত শাহ, দুই যুযুধান রাজনৈতিক ব্যক্তিত্বের ওয়ার অফ ওয়ার্ডস। প্রথমে অমিত শাহ বলছেন তৃণমূল কংগ্রেসের জামানায় মানুষ আতঙ্কিত। কি বলছেন দেখুন। तृणमूल कांग्रेस के 15 साल के शासन में भय, भ्रष्टाचार और कुशासन और विशेषकर घुसपैठ से बंगाल की जनता चिंतित भी है, भयभीत भी है और आशंकित भी है। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি সত্যি দুর্নীতি এবং কুশাসন থেকে থাকে এখানে, কিংবা যদি দুর্নীতি এবং অনুপ্রবেশ থেকে থাকে, তাহলে কেন্দ্র কি করছে? অনুপ্রবেশ আটকানো কেন্দ্রর কাজ। আর দুর্নীতি যদি হয়ে থাকে, ধরো, জেলে ভরো, প্রমাণ করো। প্রমাণ করতে ব্যর্থ কেন্দ্রীয় সংস্থা। দেখো, আমাদের লোক যদি দুর্নীতি করে আমি অ্যাকশন নিই। তোমরাও তো 4 জনকে অ্যারেস্ট করেছিলে, কিন্তু জেলে তো রাখতে পারোনি। তারা ছাড়া পেল কি করে? উত্তর দাও। আর তোমাদের যারা ডাকাতি করছে, মেয়েদের উপর ধর্ষণ করছে, তাদের ছেড়ে দিচ্ছ। হাতরাজ ভুলে গেছো, উন্নয়ন ভুলে গেছো, সারা ভারতবর্ষ ভুলে গেছো। কিন্তু বাংলায় যত কিছু হলে বাংলা তোমার কাছে কোনোদিন মাথা মতো করবে না। অনুপ্রবেশ, রোহিঙ্গা, এই ইস্যু আজ বাদ গেল না। অমিত শাহ বলছেন বাংলায় রোহিঙ্গারা ঢুকেছে, বাংলায় অনুপ্রবেশকারীরা ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জমি যদি আমি নাই দিয়ে থাকি, তাহলে এখানে অন্ডাল এয়ারপোর্টই বা কি করে হলো? আর কি করেই বা এখানে একের পর এক, মানে একেবারে যদি ধরে ধরে বলি, পানাগড় থেকে শুরু করে বিষ্ণুপুর, তারকেশ্বর লাইন, এগুলো কিভাবে হলো? শুধু তাই নয়, এখানেই যদি ছেড়ে দিতেন বুঝতাম। পেহেলগাঁও নিয়েও প্রশ্ন তুলে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे। और न केवल घुसपैठ रोकेंगे, सारे घुसपैठियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी। আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। জিজ্ঞেস করুন। দুঃশাসন কমরেডদের, ওরা এখন কমরেড হয়ে গেছে। কমরেডটা বোমরেড আমি জানি না, মানেটা আমার জানা নেই। আমি যদি জমি না দিতাম, তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথা থেকে আসতো? রানীগঞ্জে জমি কে দিয়েছে? জামুরিয়ায় জমি কে দিয়েছে? বাঁকুড়ায় জমি কে দিয়েছে? বন্ড পেট্রোপোলে জমি কে দিয়েছে? ঘোকসাডাঙ্গায় জমি কে দিয়েছে? চ্যাংরাবাগ মালবাজারে জমি কে দিয়েছে? অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে? পানাগড়ের জমি কে দিয়েছে? বড় বড় কথা, মিথ্যে কথা। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? এত কিছু কেন বলুন তো আজ সকাল থেকে? এই এত হঠাৎ করে দুর্নীতির প্রসঙ্গ, হঠাৎ করে পেহেলগাঁওয়ের প্রসঙ্গ,
কে কোথায় কত জমি দিল, রোহিঙ্গা কত এলো, ইলেকশন কমিশন এখনো বলতে পারেনি অবশ্য বাংলায় কত রোহিঙ্গা কিংবা বাংলাদেশি রয়েছে, বলবেও না, হয়তো কোনোদিন সেই তালিকা প্রকাশও হবে না। যদি হয় নিশ্চয়ই আমরা তা নিয়ে কথা বলবো। কেন্দ্র সরকার সংসদে দাঁড়িয়ে এক রিপোর্ট দেয়, আবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বাংলায় দাঁড়িয়ে আর এক কথা বলে। কেন বলছে বলুন তো? কারণ সেটাও এই দুই ব্যক্তিত্ব তাদের নিজেদের মন্তব্যে আজ স্পষ্ট করে দিলেন। সংকল্প 2026-এ নাকি ভারতীয় জনতা পার্টি বাংলার সংকল্প নিয়েছে, বিপুল আসনে জিতবে, 2/3 আসন নিয়ে তারা বাংলায় ক্ষমতায় আসবেন বলছেন অমিত শাহ। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন জানেন? 2 লাইনে বললেন খেলা হবে, ফাটাফাটি খেলা হবে। দেখুন, को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है, जो बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। विवेकानंद जी, बंकिम बाबू और गुरुवर टैगोर और श्यामा प्रसाद मुखर्जी के स्वप्न का बंगाल बनाने का हम फिर से एक बार प्रयास करेंगे। তাহলে বলুন, দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি, সেটা আপনারা নিজেরা বানিয়ে। এবার খেলা হবে ফাটাফাটি, এবারের খেলার নাম হবে ফাটাফাটি। আমাদের সঙ্গে আজ যারা আছেন আসুন আলাপ করে নিই। পার্থপ্রতিম রায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, ভার্চুয়ালি কোচবিহার থেকে। নমস্কার পার্থবাবু, ভালো আছেন তো? একদম। হ্যাঁ। অরিজিৎ বক্সি রয়েছেন বিজেপির মুখপাত্র। অরিজিৎ বাবু ভালো আছেন? একদম। বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। বর্ষ শেষে আপনিও নিশ্চয়ই ভালোই আছেন। আর লিপিকা ঘোষ কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। লিপিকাদি ভালো আছেন নিশ্চয়ই? একদম। প্রশ্ন হলো বাংলা কতটা ভালো আছে। আজ এই প্রশ্ন প্রথমবার আপনাদের করলাম একটাই কারণে, জানতে চাই বাংলা কতটা ভালো আছে। আচ্ছা পার্থবাবু, আপনারা তো উন্নয়নের পাঁচালী প্রকাশ করলেন, সেই উন্নয়নের পাঁচালীতে অনেক কিছুই দেখলাম, শুনলাম, পড়লাম। আপনারা সমস্ত মিডিয়া চ্যানেলের দফতরে সেই পাঁচালী পাঠিয়েওছেন, পড়লাম। কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের শিল্প মানচিত্র, রাজ্যের রোজগার মানচিত্র নিয়ে একটু হলেও আমরা সাংবাদিকরা দিশাহীন। একটু ক্ল্যারিফাই করবেন, রাজ্যের মানুষ 30 ডিসেম্বর 2025-এ দাঁড়িয়ে কতটা ভালো আছে? না, 31 ডিসেম্বরে দাঁড়িয়ে ভালো থাকার জায়গায় আমরা নেই। কারণ মানুষের এখন গণতান্ত্রিক অধিকার, সেটা সঠিকভাবে তারা প্রয়োগ করতে পারবে কিনা। মানুষ প্রতিদিন শুধু লাইনে দাঁড়াচ্ছে, কখনো দাঁড়াচ্ছে আধার কার্ডের লাইনে, কখনো নথি ঠিকঠাক করার লাইনে, আর এখন মানুষ শুনানির লাইনে আছে। 97 বছরের বৃদ্ধাকেও লাইনে দাঁড়াতে হচ্ছে, 85 বছরের বৃদ্ধকেও লাইনে দাঁড়াতে হচ্ছে। মানুষ সবকিছু ভুলে একটা সিভিয়ার আতঙ্কে রয়েছে যে আদতেও তার ভোটাধিকার থাকবে কিনা। এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক সমাজের মানুষ, উত্তরবঙ্গের রাজবংশী আদিবাসী সমাজের মানুষ, দক্ষিণবঙ্গের নমশূদ্র মতুয়া মানুষেরা, যারা খানিকটা সোশিও ইকোনমিক ভাবে পিছিয়ে রয়েছে এবং যারা হয়তো তেমনভাবে নথিপত্র সুরক্ষিত রাখতে পারেনি বা সমস্যা রয়েছে, সেই মানুষগুলো আজকে সব থেকে বেশি ভোগান্তিতে ভুগছে। এবং আমরা বিভিন্ন ধরনের ঘটনায় সেটাই চোখে দেখতে পাচ্ছি। তাই দিন শেষে বলতে পারি আমরা খুব একটা ভালো নেই। এবং কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকারের আমলে ভারতবর্ষের কোনো মানুষ ভালো নেই। আজকে দিনের গল্প তারা শুনিয়েছে, বাস্তবিকে মানুষের হাল
বুড়া করে ছেড়েছে, খুব খারাপ করে দিয়েছে। বেশ, আমি আল গিভ ইট টু ইউ পার্থদা খুব সরাসরি একদম সহজভাবে বললেন তিনি ভালো নেই, মানুষ ভালো নেই। লিপিকাদি, পশ্চিমবঙ্গের মানুষ কতটা ভালো আছে আজ 30শে ডিসেম্বর দাঁড়িয়ে? কাল 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। পশ্চিমবঙ্গের মানুষ ভালো নেই এটা ওনারা যতই মুখে যাই বলুক, পশ্চিমবঙ্গের মানুষ ভালো নেই এটা সবাই জানে। চারিদিকে এত চুরি, দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠান, আজকে টিচাররা ভালো নেই আমরা বলতে পারি না, স্বাস্থ্য দপ্তর ভালো নেই, তোমার আরজি করের অভয়ার মা বাবা ভালো নেই, এরকম অনেক। দুর্গাপুরের আম জনতা ভালো নেই, কারণ চারিদিকে বেকারত্ব, চারিদিকে হাহাকার করছে, জিনিসপত্রের মানে মূল্যবৃদ্ধি সেসব তো আছেই, তার সাথে সব থেকে বড় যেটা যে এখানে চুরি দুর্নীতিতে মানুষ একদম কোণঠাসা হয়ে রয়েছে, তাই ভালো নেই। যতই ওনারা এটা বলবেন, যেহেতু 26শে ইলেকশন, সামনে ইলেকশন আসছে, ভালো থাকার কথা বলবেন, কিন্তু মানুষ ভালো নেই। আমি এবার অরিজিৎ বাবুর কাছে যাবো। অরিজিৎ বাবু, যদি দুর্নীতির প্রসঙ্গে ভালো না থাকার কারণ খুঁজি, তাহলে বলবো আপনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো করলোটা কি? জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নাম, অনুব্রত মণ্ডল, এদের সবার নাম আজ অমিত শাহ বলছেন এরা সবাই জেল খেটেছে। কিন্তু যেটা উনি হয়তো আজকে পারপাসলি ভুলে গেলেন কিংবা পার্শিয়াল অ্যামনিশিয়া থেকে বললেন না, সেটা হচ্ছে এদেরকে সবাইকেই কেন্দ্রীয় সংস্থা অ্যারেস্ট করেছিল, এদের বিরুদ্ধে মামলা চালিয়েছে, সবাই কিন্তু আজ জেলের বাইরে, এবং জেলে বাইরে থাকার কারণ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। তাহলে কেন্দ্রীয় সংস্থা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডাহা ফেল করলো 2025-এ। ভালো রাখার দায়িত্ব ছিল আপনাদের, রাখতে পারলেন না। আর দ্বিতীয় যে প্রসঙ্গ পার্থপ্রতিমবাবু বলল, 85 বছর কিংবা বাদ করবেন 84 বছর পর্যন্ত বয়স্করা তারা এখনও দাঁড়িয়ে লাইনে প্রমাণ করছে যে তারা ভারতের নাগরিক, তারা ভোট দেবেন, তারাও ভালো নেই। তাহলে আপনারা ভালো রাখতে পারলেন না। দেখুন, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সুর ধরেই বলবো যে প্রথম উত্তরেই পশ্চিমবঙ্গের চোর ছাত্রদের নিয়ে শুরু না করে শুধু 10 সেকেন্ডে একটা কথা বলি শুরু করা যাক ওনার সুর ধরেই, যে আজকে বাঙালির জন্য একটা গর্বের দিন। বাংলার বীর নেতাজি সুভাষ বোস আজকের দিনে পোর্ট ব্লেয়ারে প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন। তাই আজকের দিনটা ওনাকে শ্রদ্ধার্ঘ্য দিয়ে আমরা এই কথা বলা শুরু করছি। এবার আপনাদের এই তৃণমূলের চোর ছাত্রদের টপিকে আসি। না, যে কথাটা কিন্তু আজকে অমিত শাহ বলেছেন। হ্যাঁ, আমি প্রথমেই জন্য বললাম, ওনার সুর ধরেই আমি বললাম কথাটা। উনি যখন বলেছেন আমাদের 10 বার ইটারেট করা উচিত বাঙালি হিসাবে অন্তত আজকে, তাই আমিও বললাম। এবার যেটা বলছিলেন যে জেল মুক্তির বিষয়টা, আমি আপনাকে একটা জায়গা, আপনি সাধারণত ভুল করেন না, আপনি খুব টেকনিক্যালি কারেক্ট থাকেন প্রশ্নগুলো এবং কথাতে। একটা জিনিস শুধু আপনি বলে ফেললেন, আমি জানি না কেন বললেন, যে তথ্য প্রমাণ নেই তাই ছেড়ে দেওয়া হলো। দেখুন, এটা কোথা থেকে আবিষ্কার হলো আমি জানি না। জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। এইবার আপনি টেকনিক্যালি কারেক্ট। জামিনে কেন ছাড়া হলো? কারণ তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেগুলো তথ্য প্রমাণ দিয়ে সাজা ঘোষণা, মানে সাজা করবেন, দোষ প্রমাণিত হয়নি। না, দেখুন আপনি জার্নালিস্ট, আপনি সাংবাদিক, আপনার আইনগত ক্ষেত্রে ভুল হতেই পারে, আপনি নিশ্চয়ই শুধরে নেবেন এটা। যে বেল, মানে আপনি বলছেন যে যার এগেনস্টে, ধরুন হাইপোথেটিক্যালি, যার এগেনস্টে চুরির বা মার্ডারের অভিযোগ উঠেছিল এবং গ্রেপ্তার হয়েছিল এবং বেলে ছাড়া পেয়েছে কোর্টের নির্দেশে, তারপরে তার এগেনস্টে কোনো তথ্য প্রমাণ নেই বলে বেল পেয়েছে, এটা নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের সাংবিধানিক সিস্টেমে, আমাদের লিগাল সিস্টেমে বেল ইজ কমন, কাস্টাডি ইজ অ্যাবনর্মাল। অর্থাৎ বেল পাওয়াটা আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। কতক্ষণ আমরা পাবো না? যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা মনে করবে যে আমাকে যদি অ্যাট লার্জ করে দেওয়া হয়, সমাজে মুক্তি দেওয়া হয়, আমি এভিডেন্সকে ট্যাম্পার করতে পারি বা সাক্ষীদেরকে ট্যাম্পার করতে পারি বা বিভিন্ন রকমভাবে আমি লোপাট করতে পারি, তদন্তকে ইনফ্লুয়েন্স করতে পারি, ততক্ষণ আমাকে কাস্টাডিতে রাখা হবে। যখন ইনভেস্টিগেটিং এজেন্সি স্যাটিসফাইড হবে যে তার যা তথ্য প্রমাণ বা ডকুমেন্ট বা তদন্ত যে পর্যায় পর্যন্ত করা উচিত ছিল সেটা হয়ে গেছে, তখন তো আর বেল পেতে কোনো বাধা থাকে না। কারণ তারপরে ট্রায়াল চলবে, ট্রায়ালে সেই সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে যাবে, আদালত উভয় পক্ষের, ডিফেন্স এবং প্রসিকিউশন দুপক্ষের কথা শুনে যদি সেই তথ্য প্রমাণ সলিড, যদি সেই তথ্য প্রমাণ অভেদ্য বলে ট্রিটেড হয়, তাহলে সে দোষী সাব্যস্ত হবে, না হলে সে মুক্তি পাবে। এটাই তো আমাদের প্রসেস। তো যাদের মুক্তি পাওয়ার কথা বলছে, এই আজকের আমাদের তৃণমূল সুপ্রিমো বললেন যে কি ওই কথাটা বলছিলেন, জেল থেকে নেতারা ছাড়া পেলো কি করে, আমার না অদ্ভুত লাগে, ওনাকেই আমার কোট করতে ইচ্ছা করে। উনি একটা কথা খুব সুন্দর কিউটভাবে বলেছিলেন, চোর কি ভাইয়া জোর সে বলে। অদ্ভুত ট্রান্সলেশন।
বাংলা থেকে হিন্দিতে। তো আমিও এটাই বলছি, আজকের দিনে ওনার কথাটা শুনে আমার মনে হলো চোর কি ভাইয়া জোরসে বলে, কিন্তু কি এখানে সুন্দরভাবে আমি নিজের দলের এখানে নেতাদের কথা একবার বলছেন, আপনাকে জেল থেকে ছাড়া পেলো কি করে। আপনি আমাকে বললেন যে আমি টেকনিক্যালি কারেক্ট থাকি, থ্যাংক ইউ। আপনি বললেন থাকেন, always থাকেন। আইনি বিষয় হয়তো আমি ভুল করতে পারি, নিশ্চয়ই আমি ভুল করতে পারি, কিন্তু কি বলুন তো, আমরা যখন প্রশ্ন করি, অ্যাটলিস্ট আমরা ক্যালকাটা নিউজে যখন প্রশ্ন করি, আমরা চারটা দিক দেখে বিবেচনা করে তখনই প্রশ্নটা করি। এই যে আপনি খুব সুন্দরভাবে একটা হার্ড বলকে বাউন্সারের মতো এক ওভার দ্য স্টেডিয়াম 6 মারতে গেলেন, কিন্তু কি বলুন তো, ওই একেবারে লং অফে একটা প্লেয়ার না টক করে ক্যাচটা ধরে ফেললো। কেন? কারণ আমি এই মুহূর্তে আপনাকে সুপ্রিম কোর্টের 3খানা হিয়ারিংয়ের 3টে এক্সার্টস পড়ে দেওয়া হচ্ছে, 3টে ওই 3 জনেরই। প্রথম, অনুব্রত মণ্ডল, Supreme Court granted him bail in the CBI cattle smuggling case after noting that he has already spent 2 years in custody and the trial is unlikely to start soon. ইয়েস, So further incarceration would become punitive. কেন? Right. কেন? Why? কেন ট্রায়াল শুরু হবে না? কারণ প্রাইমা ফেসি এভিডেন্স থাকলেও ইনভেস্টিগেশনের অগ্রগতি এবং একেবারে মানে ফ্রেমিং অফ চার্জেস কিংবা বাকি যেগুলো লাগে করবোরেটিভ এভিডেন্স, এগুলো ইডি কিংবা সিবিআই তারা কেউ কোর্টে সাবমিট করতে পারেনি। এটা গেল অনুব্রত মণ্ডল। এবার আসি পার্থ চট্টোপাধ্যায়। ইন দি এসএসসি ক্যাশ ফর জবস, ইন দি এসএসসি ক্যাশ ফর জবস রিক্রুটমেন্ট স্ক্যাম, সুপ্রিম কোর্ট হ্যাজ সেড হি কুড বি রিলিজড অন বেল বাই 1st February 2025 বিকজ ওই এক আন্ডার ট্রায়াল ক্যানট বি কেপ্ট ইন কাস্টাডি ইনডিফিনিটলি। দ্বিতীয়, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। আমি 15 কোটি টাকা পাই না বছরে অ্যাঙ্কারিং, আমি জিজ্ঞাসা করছি আমি 15 কোটি টাকা পাই না বছরে অ্যাঙ্কারিং করার জন্য। সো আই উইল আস্ক দ্য কোয়েশ্চন দ্যাট দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্টস টু হিয়ার। I haven't interrupted you once. bench I asked who was the second guy. পার্থ চট্টোপাধ্যায়। Right, thank you. The bench explicitly noted that even though there were prima facie cases, under trial incarceration should not be turned into punishment because the investigation agencies could not provide more proof. Third, Jyotipriya Mallik, special PMLA ED court granted him conditional bail in the alleged multi-crore ration distribution scam about 13 months after his arrest, noting that long custody was already given, allowing the release on heavy personal bond, also saying that new evidence could not be provided. স্যার, এখানেই আমার প্রশ্ন, নতুন এভিডেন্সগুলো কোথায়? কেন চার্জ গঠন করা গেল না? কেন এদেরকে কনভিক্ট করা গেল না? বাংলার মানুষের প্রশ্ন, বাংলার মানুষের হকের টাকা যদি এরা চুরি করে থাকে তাহলে এরা কেন বাইরে? দে শুড বি বিহাইন্ড বার্স। আপনিও মনে করেন, আমিও মনে করি, যে কোনো সুশিক্ষিত নাগরিক সেটাই মনে করবে। চোরের জায়গা হাজতের ভেতর, চোরের জায়গা বাইরে নয়। তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা গেল না কারণ ইনভেস্টিগেটিভ এজেন্সি সেটা নিয়ে কিছুই করতে পারলো না। কেন? ইলমাস সাহেব, আবারও বলি, একটু লিগালি টেকনিক্যালি কারেক্ট হতে হবে আপনাকে। আপনার কথার সূত্র ধরেই বলি, আপনি খুব সুন্দরভাবে 3টে জায়গা কোট করলেন। আমি ওই জন্যই জিজ্ঞাসা করছিলাম কার ব্যাপারে বলছেন। আমি আপনাকে ইন্টারাপ্ট করতে চাইনি, আপনি একদম পারফেক্ট জায়গা তুলেছেন। আপনি যে 3 জনের কথা বললেন, আমি যতদূর শুনলাম, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক। আমি 3 নম্বর থেকেই শুরু করছি, উল্টো অর্ডারে যাচ্ছি। আপনিই পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিকের বেলায় কোর্ট তাকে গ্রান্ট করেছে ইন্টারিম কন্ডিশনাল বেল নাম্বার 1 উইথ হেভি বেল বন্ড। কাদের করা হয় জানেন? কখন কোর্ট হেভি বেল বন্ড অ্যান্ড ইন্টারিম বেল, মানে যেটাকে আমরা বলি পাকা জামিন, সেটা নয়, ইন্টারিম বেল কেন করা হয়েছে? তার মানে প্রাইমা ফেসি কোর্ট ওয়াজ অফ দ্য ওপিনিয়ন যে তার এগেনস্টে যথেষ্ট মাল মশলা অলরেডি যেগুলো পাওয়া হয়েছে সেগুলো ইডি সিবিআই তুলে নিয়েছে। আপনি 4বার একটা কথা বলেছেন, 3টে জাজমেন্ট করেছেন, 3টের মধ্যে একটা শব্দ কমন আছে, নো ফার্দার ইনকারসারেশন ইজ রিকোয়ার্ড। অর্থাৎ যে পর্যন্ত তারা কাস্টাডিতে ছিল, কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 13 মাস, ইন বিটুইন যতটা তদন্ত হওয়া দরকার ছিল কোর্ট মনে করেছে প্রাইমা ফেসি যে মেটেরিয়ালগুলো কালেক্ট করা উচিত ছিল সেগুলো উঠে এসেছে, কোনো নতুন আর কিছু প্রয়োজন পড়ছে না বা নতুন আর কিছু উঠে আসছে না, এনাফ মেটেরিয়াল ইজ দেয়ার। তাহলে তাদেরকে আর বিহাইন্ড দ্য বার রেখে তদন্তের আর নতুন করে কোনো সুরাহা হবে না। কিন্তু ওখানে আরো একটা লাইন ছিল, ট্রায়াল ইজ আনলাইকলি টু বিগিন সুন। ট্রায়াল খুব কমন জিনিস, ট্রায়ালটাই হচ্ছে না। ট্রায়াল কখন হয় না? হ্যাঁ, আমি কখন হয় না? আচ্ছা, আপনি বলুন। আপনি তো একজন আইনের মানুষ, না ট্রায়ালটা কখন শুরু হয়? বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আমাদের বিষয়টা হচ্ছে যে ট্রায়ালটা শুরু হয় চার্জ ফ্রেমের পর। চার্জ কিভাবে ফ্রেম হয়? পুলিশ যে ধারাগুলো দেয় সেই ধারার উপর পাবলিক প্রসিকিউটর বা এখানে ধরুন কেন্দ্রীয় এজেন্সির যে প্রসিকিউটর, সে যখন অপরাধীকে বিচারের মানে কাঠগড়ায় তুলে বলে যে আপনার এগেনস্টে এই ধারায় আমরা বিভিন্ন তথ্য সাবুত প্রমাণ পেয়েছি এবং আপনার এগেনস্টে এই চার্জ গঠন করা হলো, তারপর থেকে ট্রায়াল শুরু হয়। এবার কেন এই যে কথাটা বলছেন ট্রায়াল
is unlikely to commence soon. হবে না, সবাইকে বলতে দিন। এটা খুব আমরা এটা আইনের খুব এখানে common। মারপ্যাচ শুনতে আরে আপনি পাচ্ছি না, ভালো আছি বলতে কথা বলতে আপনি চাই। ভালো আছি বলতে 5 মিনিট লাগিয়েছেন, একটু দাঁড়ান না। পশ্চিমবঙ্গে কেউ ভালো নেই, একটু দাঁড়ান না। বলছি যে যেটা বলছিলাম যে এই যে ট্রায়ালের বিষয়টা, এটার কারণটা কি? এই যে ট্রায়াল আরে অনেক কথা বলেছেন, আপনি একটা কথা শোনার জন্য আমরা এখানে বসেছি। ভালো থাকলে হয় আমাদেরকে অনুরোধ এখান থেকে বের করে দিন। আচ্ছা, আমরা রাগ করে বসে যারা বসে তার মানে তারা কথা ভালো শুনি। নেই, এত যারা রাগ আইনের করে কাজ তারা ভালো শোনার নেই। জন্য এখানে শেষ আসিনি। করে নিন, শেষ করে নিন। EDCBA এর মুখপাত্র আরে, আপনি না। বলে দেবেন নাকি? কে কি বলবেন? EDCBA আপনি এর সঞ্চালকের মুখপাত্র জায়গায় না। চলে আসুন না। EDCBA এর সঞ্চালকের জায়গায় চলে আসুন না। আমি সঞ্চালকের প্রশ্নের উত্তর দিচ্ছি। এই হচ্ছে তৃণমূলের জুলুমবাজি। একজন অ্যাঙ্কার প্রোগ্রাম পরিচালনা করছে, উনি বলে দিচ্ছেন কে কতক্ষণ বলবে, উনি বলে দেবেন কে বেশি বলবে, উনি বলে দেবেন কে কম বলবে। এটা আপনার মাঠ নয়, এটা বিরতির পর ফিরে আসছি, কিন্তু একটা জিনিস খুব সহজ, প্লিজ দুজনের অডিও একেবারে নিচে, খুব সহজ। দেখুন, আমরা 15 কোটি টাকা বছরে পাই না, তাই আমরা মানুষের হয়ে প্রশ্ন করতে পারি। যারা পান তারা করেন না কিংবা করতে পারেন না অনেক কারণে, আমরা তো পাই না, তাই আমরা আপনাদের হয়ে প্রশ্ন করব। আমরা খুব সহজ জিনিস জানি, কেউ যদি চুরি করে তার জায়গা জেলে, তার বিরুদ্ধে চার্জ গঠন হবে, ট্রায়াল হবে, তার সাজা ঘোষণা হবে, সে জেলে থাকবে। কেউ যদি বলে 14 মাস জেলে ছিল, দ্যাট ইজ ইনাফ। যেমন প্রায় বলে ফেলেছিলেন অরিজিৎ বাবু, পুরোটা বলেননি, আবারও বলছি, প্রায় বলে ফেলেছিলেন ইনাফ, কিন্তু সেটা ইনাফ নয়। আজ ভোট এলেই কেন বারবার এই দুর্নীতি প্রসঙ্গ ওঠে, আর ভোট চলে গেলে কেন্দ্রীয় এজেন্সি কি করছে কি করছে না কেউ জানে না। এই সমস্ত কেসে কি হলো, সবাই তো বহাল তবিয়ত নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ারে আবার ব্যাক করেছে। তাহলে পলিটিক্যাল কেস দুর্নীতির পর দুর্নীতি করে যাবে, বিরোধী দল মানে যে যখন রাজ্যে কিংবা কেন্দ্রে, সে এসে সেটাকে নিয়ে একটা ফুলিয়ে ফাঁপিয়ে বক্তব্য রাখবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না, ট্যাক্স পেয়ার্স মানি হাওয়া হয়ে যাবে। এটা তো হতে পারে না। পার্থদা আমাদের সঙ্গে আছেন, আমি পার্থদার কথা শুনবো। প্লিজ আমি কাউকে মানে অনুরোধ করবো, অন্য কেউ ইন্টারাপ্ট করবেন না, আমি একটু পার্থদার কথাটা শুনতে চাই। কারণ অরিজিৎবাবু আপনি খুব সহজভাবে বললেন কোর্ট এই বলেছে, কোর্ট ওই বলেছে, কোর্ট সেই বলেছে, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম না অরিজিৎবাবু কেন বলছেন না যে এখনো পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো, ভোটের আগে গ্রেপ্তার করা হলো, ভোটের আগে দুর্নীতি প্রসঙ্গ উঠলো, সবটাই দেখলাম, কিন্তু এদের সাজা ঘোষণা করা হলো না। তাহলে পার্থদা আমার সহজ প্রশ্ন, ট্রায়াল শেষ হলেই সাজা ঘোষণা হবে? থ্যাংক ইউ। ট্রায়াল যাবে সেটা সুপ্রিম কোর্টই জানে, সেটা তো বিচার ব্যবস্থা ঠিক করবে। সেটা তো ট্রায়াল কবে হবে জানি না। আমি তো বিচার ব্যবস্থার মুখপাত্র নই। লেটস পুট দ্য ফিট ডাউন দেয়ার। পার্থদা, তাহলে কি এই ভোট এলেই দুর্নীতির প্রসঙ্গটা কুমিরছানা দেখানোর মতো চলে আসে, এবং ভোট চলে গেলে তারপর ইডি সিবিআই সবাই হাত পুটিয়ে ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়? দেখুন পরিসংখ্যান যেটা বলছে, আজকে ইডি সিবিআই এর সাকসেস রেট কত, যতগুলো মামলা হয়েছে তার কতগুলো নিষ্পত্তি সম্ভব হয়েছে, এবং নিষ্পত্তি হলো কতজন জেল খেটেছেন বা তাদেরকে পানিশমেন্ট করা গিয়েছে। এই সাকসেস রেট কোথাও 0.35%, কোথাও 2%-এরও অনেক কম। এবং এই বিজেপি জামানায় আমরা যদি 2014 থেকে হিসাবটা কষতে শুরু করি, তাহলে দেখা যাবে এই সময়ে সিবিআই এবং ইডি সবচেয়ে এফআইআর সব থেকে বেশি হয়েছে ভারতবর্ষের এ যাবৎকালে, এবং তার বেশিরভাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনেককে সিবিআই ইডির বিরুদ্ধে এফআইআর হয়েছে, আবার তারা পরক্ষণেই যখন বিজেপিতে নাম লিখিয়েছে বা তাদের সঙ্গ দিয়েছে, তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ কোথাও একটা ঠান্ডা করে চলে গিয়েছে। অজিত পাওয়ারের কথা নিশ্চয়ই মনে আছে, হিমন্ত বিশ্ব শর্মার কথা নিশ্চয়ই মনে আছে, বা হালামলে এখানকার শুভেন্দু অধিকারীদের কথা মনে রয়েছে। তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ একসময় আমরা শুনতাম, কিন্তু যখনই তারা বিজেপির সঙ্গে সখ্যতা বাড়িয়েছে, তাদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আর দুর্নীতির কথা তোলা হয় না। সুতরাং বিজেপির মুখে দুর্নীতি নিয়ে কথা বলা কখনো সাজে না বলে আমি বিশ্বাস করি, কারণ তারা দ্বিচারিতা করে তাদের সঙ্গে যারা দেয় তাদের সেই মনীশ গুপ্তকে মন্ত্রী করেছিলেন আপনারা, লজ্জা হওয়া উচিত বলতে। আচ্ছা বেশ, আমি মনীশ গুপ্তকে মন্ত্রী করার আগে লজ্জা হয়নি আপনাদের? আমি বললে বলবেন, নাহলে প্লিজ বলবেন না। আমি লিপিকা দির কাছে আসবো একবার। লিপিকা দি, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। ন্যাশনাল হেরাল্ড কেস 22শে ডিসেম্বর 2025, আপনি নিশ্চয়ই জানেন, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলিং এসছে সুপ্রিম কোর্টের, মাফ করবেন, দিল্লি হাইকোর্টের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ রুলিং এসছে। মানি লন্ডারিং এর গোটা ব্যাপারটাকেই দিল্লি হাইকোর্ট ডিসমিস করে দিয়েছে, ইডির গোটা কমপ্লেনকে ডিসমিস করে দিয়েছে। সেটাই কথা, যে বিজেপি কতটা মিথ্যে কথা বলে, কতটা মিথ্যে আন্দোলন করে, সেটার প্রমাণ হয়ে গেছে। এবার এখানে আমি কোর্টের জাস্ট দুটো লাইন আপনাকে পড়ে শোনাচ্ছি। দিল্লি ট্রায়াল কোর্ট
ইডির কমপ্লেন ন্যাশনাল হেরাল্ড কেসে, যেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সবাই অভিযুক্ত ছিলেন, ইডির চার্জশিটকে ডিসমিস করেছে এটা বলে যে রুলিং দ্য কগনিজেন্স ওয়াজ ইম্পারমিসেবল ইন ল বিকজ দ্য কেস স্টেম ফ্রম বিজেপি লিডার সুব্রমণিয়াম স্বামীজ প্রাইভেট কমপ্লেন্ট, নট আ predicate FIR required under PMLA for money laundering ploys. বলেছে পরে তুমি ইনভেস্টিগেশন করতে পারো, কিন্তু কোনো প্রাইভেট কমপ্লেনের এগেনস্ট এটা হয় না। তাহলে কোথায় দাঁড়ালেন বিশ্বজিৎ দাস? প্রথম কথা হচ্ছে যে দুর্নীতিটা রাজনীতির ইস্যু করতে চাইছে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী। তুমি যেখান থেকে শুরু করেছিলে অনুপ্রবেশের ইস্যু, দেখো বারবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 50 কিলোমিটার জমি দেওয়ার কথা। 50 কিলোমিটার জমি কত সাল থেকে চাওয়া হয়েছে? 2015 সাল। তুমি যদি খুব নিরপেক্ষভাবে দেখো, এই অনুপ্রবেশ শুধু রাজনৈতিক ইস্যু নয়, ভোটের আগে রাজনৈতিক ইস্যু হয়। তুমি ইউরোপ দেখো, ভারতবর্ষ দেখো, পশ্চিমবঙ্গ দেখো, সবকটা রাজ্য দেখো, অনুপ্রবেশের ইস্যু কিন্তু দীর্ঘদিনের। হঠাৎ করে এই অনুপ্রবেশ ইস্যু বন্ধ করা যাবে না। তোমার মনে থাকবে বিহারে SIR এর আগে নির্বাচন কমিশন বলেছিল যে অনুপ্রবেশ বিহারেও একটা ইস্যু, সেখানে একজনও অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের 58 লক্ষেও একজনকে চিহ্নিত করা যায়নি। এখন আমাদের অপেক্ষা করতে হবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। ডেমোগ্রাফি যদি পাল্টে যায় তাহলে তার নেতিবাচক প্রভাব তৃণমূল, বিজেপি, কংগ্রেস, CPM সবার উপর পড়বে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কার ছিল? ওই 50 কিলোমিটারের অজুহাত দেখিয়ে যদি মনে করি যে এটা সম্ভব নয়, তাহলে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে অনুপ্রবেশ হয়নি? কি বলছেন আসামে অনুপ্রবেশ হয়নি? কি বলছেন যে ত্রিপুরাতে অনুপ্রবেশ হয়নি, মেঘালয়ে অনুপ্রবেশ হয়নি, মণিপুরে অনুপ্রবেশ হয়নি? আমরা কোন ভারতবর্ষে বাস করছি? আর যদি 50 কিলোমিটার কাঁটাতারের ইস্যু হয়, তাহলে আর এই যখন পশ্চিমবঙ্গ দিচ্ছে না কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না 50 কিলোমিটার, তাহলে BSF তুলে নিয়ে যাক। BSF দরকার কি আছে? এই সব অজুহাত দিয়ে রাজনৈতিক ইস্যু করে আসলে কর্মীদের উদ্দীপ্ত করা, ভোটে সংগঠন শক্তিশালী করা, এটা আমার মনে হয় সাধারণ মানুষ যারা অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ আমরা কেউই চাই না, যাতে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সামাজিক বিন্যাসটা নষ্ট হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের আগে অনুপ্রবেশটাকে ইস্যু করা হচ্ছে কেন? মনে করা হচ্ছে শাসক দল শুধু অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছে, এই ন্যারেটিভস তৈরি করার চেষ্টা। আর দুর্নীতির কথা পার্থদা বললো, আমি তো এই কথা বলবো যে ভারতীয় জনতা পার্টি তাদের ওয়েবসাইটে শুভেন্দু অধিকারীর ভিডিও দিয়ে পরবর্তীকালে সেই ভিডিও ডিলিট করে দেয়। কোন মন্ত্রে, কোন কারণে? কারণ মানুষ প্রশ্ন তুলবে না স্বচ্ছতার। দুর্নীতি যে রাজনৈতিক দল করুক না, সে অজিত পাওয়ার হোক, রানে হোক, শুভেন্দু অধিকারী হোক, হেমন্ত বিশ্ব শর্মা হোক, সবাই দুর্নীতিগ্রস্ত। জেলে যদি যায়, আজকে কুণাল ঘোষের কথা বলছিলেন, তাহলে রিঅ্যাকশন নেব পার্থদার কাছ থেকে, প্লিজ। থ্যাংক ইউ বিশ্বজিৎ। আমি একটা ছোট রিঅ্যাকশন নেব পার্থদার কাছ থেকে এবং তারপর আমি একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে এই একই প্রশ্ন আমার অরিজিৎদার কাছেও থাকবে, যে যদি আমি 2014 থেকে 2020 কিংবা 2024 অবধি বিজেপির স্ক্যামস দেখি, কিংবা কোট আনকোট বিজেপির ইনভলভমেন্ট ইন স্ক্যামস দেখি, 2014-15 সালে ললিত মোদি পাসপোর্ট কেস, যেখানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সুষমা স্বরাজ এবং বাসুন্ধরা রাজে ওয়ার নেমড। ডিম্যাট অ্যাডমিশন স্ক্যাম মধ্যপ্রদেশে 10,000 কোটি টাকার মেডিকেল অ্যাডমিশন ফ্রড, বিজেপি মেম্বার রাজেন্দ্র সিং যেখানে অভিযুক্ত ছিলেন। চিক্কি স্ক্যাম মহারাষ্ট্রে, বিজেপি মিনিস্টার পঙ্কজ মুন্ডে 206 কোটি টাকার স্কুল নিউট্রিশন কন্ট্রাক্ট টেন্ডার ছাড়াই পাস করে দিয়েছিলেন। মাইনিং স্ক্যাম রাজস্থানে, যেখানে বাসুন্ধরা রাজে গভর্নমেন্ট 45,000 কোটি টাকার ল্যান্ড অকশন ছাড়াই অ্যালট করে দিয়েছিলেন, এরকম অভিযোগ রয়েছে। 16-17তে বিজয় মাল্যর পালিয়ে যাওয়া স্ক্যাম, 9,000 কোটি টাকার ব্যাংক ডিফল্ট করার পর বিজেপি ক্রিটিসাইজ ফর লিনিয়েন্সি। ডিমনিটাইজেশন কন্ট্রোভার্সি, যেখানে প্রি নোট ব্যান ল্যান্ড পারচেসের জন্য বিজেপি লিডারদের ক্রিটিসাইজ করা হয়েছে। কর্পোরেট লোন ওয়েভার, 83,492 কোটি টাকা বড় বড় ফার্ম কর্পোরেটদেরকে ওয়েভ অফ কিংবা রাইট অফ করে দেওয়া হয়েছে। নিট কিংবা উজ্জ্বলা স্ক্যাম, ইররেগুলার টেন্ডার অ্যান্ড মিসইউজ অফ LPG কানেকশন ফর পলিটিশিয়ান। 18 থেকে 20তে রাফায়েল ডিল, 59,000 কোটি টাকার রাফায়েল, যেখানে অনিল আম্বানিকে ভুলভাবে সুবিধা দেওয়া হয়েছে, যদিও সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে। PM কেয়ার ফান্ড নিয়ে বক্তব্য, পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বক্তব্য, ইলেকট্রাল বন্ড নিয়ে বক্তব্য। বাপরে বাপ,
সব মিলিয়ে কত দাঁড়ায় জানেন? 10 লাখ কোটি টাকার উপর স্ক্যাম। পার্থদা ছোট্ট করে এই নিয়ে কোনো কথা বিজেপির মুখে নেই কেন? 14 থেকে 24 10 বছরের হিসেব দিলাম। না, বিজেপি তো দুর্নীতি নিয়ে বললাম, তারা দ্বিচারিতা করে, তারা দুর্নীতি নিয়ে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তোলে। নিশ্চিতভাবে দুর্নীতি যারা করবে তাদের মধ্যে অ্যাকর্ডিং টু ল শাস্তি হওয়া দরকার, কিন্তু নিজেদের দিকে তারা আঙ্গুল তোলে না, এটা দুর্ভাগ্যজনক। করোনার সময় কেলেঙ্কারি থেকে শুরু করে সর্বত্র বিজেপি কেলেঙ্কারিতে ভরিয়ে দিয়েছে, অথচ তার বিরুদ্ধে কোন রকম ইডি সিবিআই ব্যবস্থা নেয় না, কারণ তারা ইডি সিবিআই কে নিয়ন্ত্রণ করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে তারা ইডি সিবিআই সহ এই ধরনের ইনস্টিটিউশন গুলোকে ব্যবহার করছে তাদের পলিটিক্যাল বেনিফিট পেতে। এবং বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বারে বারে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়। ভোট আসলে এই হ্যারাসমেন্টের সংখ্যা বাড়তে থাকে এবং ভবিষ্যতে যেটা দেখা গিয়েছে তা ইডি সিবিআই সাকসেস রেট একদম নেই এবং মানুষকে বিভ্রান্ত করা ছাড়া, তাদের পলিটিক্যাল বেনিফিটের ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ইডি সিবিআই কে কাজে লাগানো হচ্ছে না। বিরতির সময় আমাকে অরিজিৎ একটা খুব অদ্ভুত ইন্টারেস্টিং কথা বললেন যে তুমি তো একটা নতুন ন্যারেটিভ সেট করলে, 10 লক্ষ কোটি টাকার একটা স্ক্যামের ন্যারেটিভ, যেটা খাবলে খাবলে এই রাজ্য ওই রাজ্য। আমি শুধু অরিজিৎ দাকে এটাই বলা যে অরিজিৎ দা, বিজেপি তো গোটা দেশটা চালাচ্ছে, তো গোটা দেশের যতগুলো অঙ্গরাজ্য আছে সেই রাজ্যে যেখানে যেখানে বিজেপি আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, একটা অভিযোগও আমার নিজের করা অভিযোগ নয়, এগুলো সব পাবলিক ডোমেনে আছে। আপনি চাইলে সমস্ত অভিযোগকে খতিয়ে দেখতে পারেন ডিউরিং দ্য শো, আফটার দ্য শো, whenever you feel like. This is the amount বিজেপির নেতা নেত্রীর বিরুদ্ধে, আমি একবারও বলছি না অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, একটাই মাত্র পিএম কেয়ার্স ফান্ড যেখানে সরাসরি নরেন্দ্র মোদী, বিকজ হি ইজ দ্য পিএম, মাইট বি লিঙ্কড, কিন্তু বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে, বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে, বিভিন্ন প্রদেশের মন্ত্রীদের বিরুদ্ধে সব মিলিয়ে 10 লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। আপনারা নিজেদের দুর্নীতির অভিযোগ যেগুলো রয়েছে সেগুলোর উপর সরব না হন, অন্তত তদন্ত করান। প্রথমেই আপনাকে সতর্ক করতে চাই না, তবে আপনাকে এটা অন্তত বলতে চাই যে পিএম কেয়ার নিয়ে বলতে বলতে যেটা বললেন, বি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট। পিএম কেয়ার নিয়ে আপনি একটা দুর্নীতির কথা বলার চেষ্টা করলেন, যদিও পুরোটা না, অভিযোগও নয়। পিএম কেয়ার নিয়ে অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে ওই ফান্ডের কোনো রকম মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে এবং ওই ফান্ডের কোনো রকম অডিট কেউ করেনি এই অভিযোগ, এটা মন গড়া কথা বললেন। অভিযোগটা হচ্ছে যে দাবি কংগ্রেস তুলেছিল, পাশে কংগ্রেস মুখপাত্র রয়েছে, যে দাবি কংগ্রেস তুলেছিল সেটা হচ্ছে যে পিএম কেয়ারে কি ফান্ড ডিসবার্সাল সেটা আরটিআইয়ের মাধ্যমে উত্তর আসেনি কেন এবং সিএজি কে দিয়ে অডিট করানো হয়নি কেন। তার উত্তর মানে এক্স্যাক্টলি অডিট কেন করানো হয়নি, ওটাই তো দুর্নীতির কথা নয়, বলি শেষ করি। এবং তার জবাবে খুব পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছিল যে পিএম কেয়ার ফান্ডের অডিটের অ্যাম্বিট পিএসসি, পার্লামেন্টারি অ্যাকাউন্টস কমিটি সেটার অডিটের দায়িত্বে রয়েছে এবং তারা টাইম টু টাইম ফেস টু ফেস অডিটেড রিপোর্ট পার্লামেন্টে প্রকাশ করেছে। যদি কোনো সমস্যা হয় পার্লামেন্টে বক্তব্য তুলতে পারে, দ্যাট ইজ নট কানেক্টেড টু দুর্নীতি। দ্বিতীয় কথা যেটা বললেন কি স্ক্যাম, আপনি মনে করে দিয়ে আমি বলেছিলাম তো স্যার, লালিত মোদি পাসপোর্ট কেস, ডিম্যাট অ্যাডমিশন স্ক্যাম মধ্যপ্রদেশ 10,000 কোটি টাকা, চিক্কি স্ক্যাম মহারাষ্ট্র, মাইনিং স্ক্যাম ডেভেলপ করাবার নেই তো, কর্পোরেট লোন ওয়েভার হয়েছে তো 83,492 কোটি টাকা। যে দেশে 5 লক্ষ টাকার লোনের জন্য একজন কৃষককে আত্মহত্যা করতে হয়, সেখানে বড় বড় কোম্পানিকে 83,492 কোটি টাকার বিগ লোনস ওয়ার রিটেন অফ। এখানে কি হচ্ছে না, আপনি দুপাশের দুরকম ফান্ডাকে মার্চ করে দিচ্ছেন। কিরকম ফান্ডা? একটা জায়গায় কিছু কর্পোরেট অ্যাফেয়ার্স, কিছু অ্যালিগেশন, আর একটা জায়গায় কিছু দুর্নীতির অভিযোগ, দুটোকে মার্চ করে দিলেন। যেমন একটা কথা বললেন পাসপোর্টটাও দুর্নীতির স্ক্যামের মধ্যে, মানি লন্ডারিং এর মধ্যে কিভাবে আসে আমার জানা নেই। আমি বলে দিচ্ছি, আই লাভ আ গুড ডিবেট। কেন বলছি alleged facilitation of fugitive IPL chief's passport restoration by External Affairs Minister সুষমা স্বরূপ and Vasundhara Raje. এটা কি মানি লন্ডারিং স্ক্যাম? আমি আপনাকে ওটাই বললাম যে আপনি একটা লোক, it's not a scam, it is a scam, একটা লোক আম জনতার টাকা চুরি করে বিদেশে পালিয়ে যাচ্ছে, তার পাসপোর্টকে আমি ফ্যাসিলিটেট করে দিচ্ছি। So it is a money laundering scam. অভিযোগ whatever irregularity, okay fine, আমরা বিতর্কে ফিরে আসি। irregularity, yes you may say that,
you may say that is a complaint of irregularity of issuance of passport, not a scam. ছেড়ে দিন, যে বিষয়টা হচ্ছে আপনি নিজেই আপনার লিস্টের মধ্যে একটা কথা বলেছেন, যখন আপনি তালিকাটা দিচ্ছিলেন সেখানে একটা কথা বললেন, রাফায়েল নিয়ে কথা বললেন, পরে নিজে পুনশ্চ অ্যাড করেছেন যে সুপ্রিম কোর্ট যদিও সেখানে ক্লিন চিট দিয়েছে। আমাদের বক্তব্য এটাই, আপনি যতগুলো স্ক্যাম এবং যতগুলো দুর্নীতি, আপনি মানি লন্ডারিং এর দিকে বলছি, যতগুলো দুর্নীতির কথা বললেন তার মধ্যে প্রতিটা নিয়ে আপনি একটাও হয়তো বাকি রাখতে পারবেন না যেটা নিয়ে কোনো না কোনো ক্ষেত্রে কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল, কংগ্রেসের নেতৃত্বে কোনো না কোনোভাবে সেটা সুপ্রিম কোর্টে মুভ করেনি। যে স্ক্যামের বিষয় আলটিমেট মুভ হয়েছে একটাও প্রমাণিত হয়নি। রাফায়েলের মতো ক্লিন চিট প্রতিটাতেই পাওয়া গেছে এবং যে কটা পেন্ডিং রয়েছে প্রত্যেক কটায় প্রমাণ হবে সেখানে এক পয়সার কোনো স্ক্যাম ছিল না। আমি শুধু একবার পার্থদার কাছে যাবো, তার আগে একবার অরিজিৎদা মনে করিয়ে দিই, গত বছর একটা হঠাৎ করে স্ক্যাম এসেছিল, সেই মানে দুর্নীতির কথা শোনা গেছিল, নিট মেডিকেল এক্সামে ভর্তির স্ক্যাম। তাই নিয়ে এখনো পর্যন্ত কি হয়েছে এক্স্যাক্টলি আমি আপনাকে ইনফরমেশনের জন্য জানিয়ে দিই কি হয়েছে, যে টোটাল বিহার, ইউপি এবং বাকি অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে টোটাল করে 200 জনের বেশি অ্যারেস্ট হয়েছে যারা অনলাইন সাইবার প্রতারণার মাধ্যমে এনআইআইটি এক্সামিনেশনে ফ্যাসিলিটেট করার চেষ্টা করেছিল। তাদের খুঁজে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে গার্ডের পিছনে পাঠানো হয়েছে, তাদের যে সেন্টারগুলো ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যাশনাল এন্ট্রান্স টেস্টের কোশ্চেন পেপারটা তো আর সাইবার ক্যাফেতে পাওয়া যায় না, অবভিয়াসলি। সেটা কিভাবে লিক হলো এটাই তো প্রথম। আমি শুধু একটা কথাই জানতে চাইবো, 200 জন অ্যারেস্ট আর 300 জন অ্যারেস্ট ছিল একটা অনলাইন সিস্টেমের পরীক্ষা, সেখান থেকে হ্যাক করে সাইবার ক্রিমিনালরা এটাকে হ্যাক করে ফাঁস করেছিল। 200 বেশি যে মাথার খোঁজ বারবার বিজেপি করে থাকে এই স্ক্যামের ক্ষেত্রে, এই নিট কেলেঙ্কারির ক্ষেত্রে মাথাদের কি খুঁজে পাওয়া আপনার জানা থাকলে আপনি বলে দিন না, আপনার জানা থাকলে তো সব চোর ছাচ্চদের আপনারা ভালো জানেন, বলে দিন না। আরে এগুলো তো আপনারা চেনেন তো, হাতের তলায় 52 কোটি 57 কোটি হবে না। ফেরা ডাউন অরিজিৎ বক্সির ফেরা ডাউন না থাকলে, সরকারের মদত না থাকলে আপনারা কি করে সেই নিট কেলেঙ্কারি হলো? সরকারের আপনাদের মদত, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সংশ্লিষ্ট এলাকার রাজ্য সরকারগুলোর যদি মদত না থাকে নিটের মতো এত বড় কেলেঙ্কারি কি করে সম্ভব? সেই মাথাগুলোকে কি খুঁজে পাওয়া গেছে? সেই মাথাগুলো খুঁজে পাওয়া গেছে কিনা সেটা জানতে চাইছি। আপনাকে আমি বললাম 200 বেশি টেস্ট সেন্টারে মাথাকে অ্যারেস্ট করা হয়েছে, 250 বেশি লোক প্রসিকিউট করা হয়েছে এবং যারা অনলাইন হ্যাকার ছিল তাদেরকে ধরার কাজ চলছে। তার বেশি যদি চলতে থাকবে, অ্যাড করে দিন তদন্তকারী কে কত চুরি করেছে তার পরিসংখ্যান দিয়ে তো তর্ক বিতর্ক চুরি থাকতে থাকে। কিন্তু আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্ন শুনবো, কিন্তু আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, একটা কমার্শিয়াল ব্রেক আমাদের মাঝে মাঝে দিতেই হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আই নো ইউ ডোন্ট লাইক ইট, আমিও কখনো কখনো এটাতে খুব একটা স্বাচ্ছন্দ্য নয়, কিন্তু আমাদের নিতেই হবে। এটা আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এমন আছে যারা বলতে পারবে তাদের সময়কালে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। মনে হয় না ভারতবর্ষে এই মুহূর্তে এমন কোনো রাজনৈতিক দল রয়েছে, এমনকি আম আদমি পার্টি যারা নিজেকে একেবারে স্বচ্ছ রাজনৈতিক দল বলতেন তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। আমি একবার বিশ্বজিৎদার কাছে যাব। বিশ্বজিৎদা, এই দুর্নীতি প্রসঙ্গটা না আমজনতার খুব কাছের প্রসঙ্গ, খুব মানে কি বলবো রগে প্রসঙ্গ একটাই কারণে, কারণ টাকাটা কার? টাকাটা তো কোনো সরকারি নেতার নয়, কোনো মানে নেতাকর্মীর নয়, কোনো পলিটিক্যাল পার্টির নেতা নয়, এটা আমজনতা, আমার আপনার, অরিজিৎদা, লিপিকাদি, পার্থদা, আমাদের করের টাকা। একটা দেশলাই বাক্স থেকে শুরু করে একটা এরোপ্লেনের টিকিট কেনার সময় যে করটা আমরা দিই সেই টাকা। তাই আমজনতা এই টাকাটা যদি চুরি হয়ে যায় তাহলে আমজনতার সুবিধার্থে ব্যবহার করার অনেক উপায়গুলো জাস্ট বন্ধ হয়ে যায়। দেবাশিস দা, কোনো রাজনৈতিক দল টিল ডেট কি আছে যারা বলতে পারে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই? না, তুমি যেটা বললে যে এমন কোনো রাজনৈতিক দল নেই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি, আর এমন কোনো রাজনৈতিক দল নেই যারা বুক চিতিয়ে তার উত্তর দিতে পেরেছে, এবং অন্তত যারা অভিযোগ করেছে তারা বেঁচে থাকা অবধি এসবের উত্তর পাওয়া যায়নি। দ্বিতীয় যে কথা আমি বলবো, তুমি নিট স্ক্যামের কথা বলছিলে, আচ্ছা তুমি বলো তো নিট স্ক্যামে 100 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সেইটা কি যে ছাত্রছাত্রীগুলো প্রতারিত হলো তাদের একটা সমাধান? না, যারা তাদের ভবিষ্যৎ, তাদের বাবা মায়েরা, তাদের সব সম্বল দিয়ে মধ্যবিত্ত মানুষ স্বপ্ন দেখতো তার ছেলেকে ডাক্তার করবে, এবং তারা এই স্ক্যামের পরে হতাশ হয়ে গেল। কত ছাত্রছাত্রীরা তুমি মানে কল্পনা করতে পারবে না তারা কাউন্সিলিংয়ে গেছে স্ক্যামের পরে। এটা কোনো উত্তর নয় যে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে। এনটিএর এটা ব্যর্থতা, এবং এনটিএ কে কারা দায়িত্ব দিয়েছিল, কেন এনটিএ দায়িত্ব নিয়ে এই ব্যর্থতার মুখে পড়লো? দ্বিতীয় কথা আমি তোমায় বলছি, আমি প্রশ্ন করছি, আমি বলছি এনটিএ কে দায়িত্ব কে দিয়েছিল?
কেন্দ্রীয় সরকার এনটিএ কে দায়িত্ব দিয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে পিএম কেয়ার ফান্ড, পিএম কেয়ার ফান্ডকে মানে আরটিআই প্রশ্ন করা যাবে না, এই প্রশ্ন তুলেছে। কেন যাবে না? এটা কার টাকা? পিএম কেয়ার ফান্ড কি প্রধানমন্ত্রীর টাকা? প্রত্যেক মানুষ যে টাকা দিয়েছে জাতির জন্যে, সে টাকা কি করে খরচা হচ্ছে সে জানার অধিকার, পাবলিক মানি যে কোনো পাবলিকের আছে। হঠাৎ করে এই আইন হলো, পার্লামেন্টে আইন করা হলো যে পিএম কেয়ার ফান্ডের টাকা আরটিআই এর আওতায় আসবে না। কারা এই সিদ্ধান্ত নিল? মানে আমি এখানে একটা জিনিস আমি লিপিকাদির কাছে যাবো যে আরটিআই মানে কি। না, আমি একটা লাস্ট পয়েন্ট শেষ করব তোমার, একদম আপনি জানেন 30 সেকেন্ড বলবো। তুমি কর্পোরেট হাউসগুলোর কথা বলছিলে, তুমি জানো রিসেন্ট 44,000 কোটি টাকা টাটাকে মুকুব করা হয়েছে। ঠিক তার এক সপ্তাহ পরে টাটা 758 কোটি টাকা চাঁদা দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। এই গণতন্ত্র? এইভাবে দেশ চলবে? না, সে তো ইলেকশন বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রুলিং আমরা শুনেছি, কেন ইলেকশন বন্ডকে একেবারে আনকনস্টিটিউশনাল বলা হয়েছিল। আমি একবার দেখুন, ইলেকশন যদি আমরা ইলেকটোরাল বন্ডের কথা বলি, তো আপনারাও তাতে ছিলেন, তৃণমূল কংগ্রেসও ছিল, বিজেপিও ছিল। আমার প্রশ্ন অন্য, আরটিআই মানে লিপিকাদি রাইট টু ইনফরমেশন, রাইট মানে আমার অধিকার। এই অধিকারটা একটা ফান্ডে ইউজ হবে না কেন? একটা ফান্ডে শুধু নয়, আরটিআইটা হয়ে গেছে বিজেপির কোনো কিছুতে, কেন্দ্রীয় সরকারের কোনো কিছুতেই ইউজ হবে না। বিজেপি সরকারের ক্ষেত্রে কোনো আরটিআই আমরা কোনো অধিকার দেখাতে পারবো না, কোনো কিছু জানবার অধিকার আমরা রাখবো না। আপনাদের সময় আপনারা যখন সরকারে ছিলেন, সেটাই তো জোর করছে। আপনারা যখন সরকারে ছিলেন, জওহরলাল নেহরু হোক, প্রশ্নের উত্তর দেব না, জওহরলাল নেহরু হোক, মনমোহন সিং হোক, আপনারা যখন সরকারে, কিংবা ইন্দিরা গান্ধী হোক, আপনারা বারবার প্রশ্নের উত্তর দিয়েছেন এবং এই অধিকারের আওতায় আপনারাও পড়েছেন। আমরা তো বলছি আরটিআইটা করাই হয়েছে কেন? আমার কোনো কিছু সম্পর্কে আমার যদি মনে হয় যে না এটাতে কোনো রকম কোনো গলতি আছে, আমার রাইট টু ইনফরমেশন, আমার অধিকার রয়েছে। এমনকি আমার খুব স্পষ্টভাবে মনে আছে, অটল বিহারী বাজপেয়ী একেবারে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে মানুষ প্রশ্ন করবে, সংসদে সরকারকে প্রশ্ন করবে, এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। বিজেপি সরকারটা ওরা মনে করে অটল বিহারী বাজপেয়ী যে সময় শুরু হয়নি, শুরুই হয়েছে নরেন্দ্র মোদী থেকে, এবং নরেন্দ্র মোদী এটাই করেন যে কোনো ইনফরমেশন দেব না। আমি এই প্রসঙ্গে আমি অনিতা আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একবার ছোট্ট করে পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন। কেন এই আরটিআই যদি রাইট টু ইনফরমেশন হয়, কিংবা আমার অধিকার হয়, তথ্য জানার অধিকার হয়, সেখান থেকে হঠাৎ করে দেশের মানুষের দেওয়া একটা ফান্ড থেকে আমি কোনো তথ্য জানতে পারবো না? দেখুন, বিজেপি চাইছে গোটা সংবিধান ব্যবস্থাপনাটাকেই বদল করে দিয়ে তাদের মতো করতে। তো স্বাভাবিকভাবে এটাই তাদের কাছে প্রত্যাশিত যে তাদের কাছে কেউ হিসেব চাইতে পারবে না, জানতে চাইতে পারবে না, এবং তার জন্য তারা ব্রুট মেজরিটিকে সামনে রেখে নিজেদের মতো কিছু বিল পাস করিয়ে নিচ্ছে, রাতারাতি পাস করিয়েছে। মধ্যরাত্রে বিশেষ করে এই ধরনের বিল আইনে পরিণত করা হয়, যেগুলো নিয়ে মানুষ বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করে, ভারতবর্ষের মানুষ এর বিরোধিতা করে। তারা রাতারাতি ব্রুট মেজরিটি একে সম্বল করে কোথাও বা বিরোধী সাংসদদেরকে 250 জনের উপর তাদেরকে একযোগে সাসপেন্ড করে তারা শুধু নিজেদের মতো আইনগুলো পাস করিয়ে নিচ্ছে, যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকে না, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা যায়, মানুষের জানার অধিকার। আমি জানি আপনি পিএম কেয়ার ফান্ড নিয়ে, আপনি সমস্ত অভিযোগ নিয়ে অনেক কিছু বলতে চান, আপনি আরটিআই নিয়ে অনেক ছোট কথা বলতে চান। আমি শুধু তার আগে আপনাকে একটা তথ্য দিতে চাই। অটল বিহারী বাজপেয়ীজি তিনি তার সময়কালে 1998 থেকে 2024-এ 55টি প্রেস কনফারেন্স করেছিলেন। 55টি প্রেস কনফারেন্স সাংবাদিকদের সঙ্গে হয়। মাফ করবেন, 1998 থেকে 2004 অব্দি 55টি প্রেস কনফারেন্স করেছিলেন। জওহরলাল নেহরু তার সময়কালে 75টি প্রেস কনফারেন্স করেছিলেন। মনমোহন সিং তার সময়কালে 114 থেকে 117টি প্রেস কনফারেন্স করেছিলেন। তার মধ্যে 72টা ফরেন ট্রিপ ছিল, 10টা অ্যানুয়াল, এবং বাকি ইলেকশন রিলেটেড প্রেস কনফারেন্স ছিল। অদ্ভুতভাবে এই পরিসংখ্যানটা নরেন্দ্র মোদীর 2014 থেকে 2026 আজ পর্যন্ত টিল ডেট সময়কালে সংখ্যাটা 0। Why are you scared of the press? Why are you scared of the press conferences? আপনাদের পূর্বসূরীরা 55টি প্রেস কনফারেন্স করেছে। অটল বিহারী বাজপেয়ীর কথা বলছি। মন কি বাত করেছে, তো মনের কথা। মন কি বাত প্রেস কনফারেন্স নয়, প্রেস কনফারেন্স কেন নয়, সাংবাদিকদের সামনে প্রশ্নের উত্তরের সমস্যা মনের কথা বলছে। এবং এই তথ্য আপনি পাবলিক ডোমেনে আছে। দুটো আলাদা বিষয় রয়েছে, একটা পিএম কিন্তু দেখুন অদ্ভুতভাবে
প্রেস কনফারেন্স, প্রশ্নের উত্তর রিলেটেড। প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স কটা করবেন সেই সিদ্ধান্ত নেবার অধিকার আমার মনে হয় প্রধানমন্ত্রী এবং পিএমওর আছে, সেটা একেবারে আছে। এবং সেটা সেই নেই। সিদ্ধান্ত এবার আপনাদের সরকার, আপনাদের অটল বিহারী বাজপেই সরকার 55 বার নিয়েছিলেন, না, জওহরলাল নেহরুর সরকার 75 বার নিয়েছে, অটল বিহারীজি মনমোহন সিং প্রেস কনফারেন্স উনি কথা বলতেন, ও যতটুকু বলতেন। ও সরি, থ্যাংক ইউ, নিশ্চয়ই কথা বলতেন। হ্যাঁ, আমাকে এনলাইটেন করার জন্য থ্যাংক ইউ, আমাকে এনলাইটেন করার জন্য থ্যাংক ইউ। মানে মনমোহন সিংকে পাশে বসে সোনিয়া গান্ধী করতেন, হোয়াটএভার। আমি এবার পরে বিষয় আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা দিন। স্যার দেখুন, একটা গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ যেখানে প্রেস, ম্যাম প্লিজ, যখন চতুর্থ স্তম্ভটাই হলো প্রেস কিংবা মানে আমাদের যারা জার্নালিস্ট, প্রেস কনফারেন্স তো আমজনতাকে কথা বলা নয়, সাংবাদিকরা। এবং কারা যায় এই প্রেস কনফারেন্সে? একেবারে সরকারের অ্যাক্রেডিটেড সাংবাদিক তারাই যায়। তাদের ফেস করতে সমস্যাটা কোথায়? ওয়াই কান্ট ইউ প্রেস দ্য প্রেস? আর ইউ স্কেয়ার্ড অফ কোয়েশ্চেন? প্রেসের যা কিছু জ্ঞাতব্য রয়েছে সেগুলো বলার জন্য প্রধানমন্ত্রী নয়, আমাদের সরকারের দপ্তর রয়েছে। আমার why not the Prime Minister? Why? Because of your dictum or dictum? Because that is what democracy whose demands. dictum? That is not the issue. That is what democracy demands. Democracy demands গণতন্ত্র সেটাই বলে। Democracy demands press conference. Democracy demands some other thing. Democracy demands security. Democracy demands আছে। Obviously আছে। আজকে মোদী সরকারের জমানায় দেশ যতটা সিকিউর, প্রেস ফ্রিডম তো রয়েছে, ডেমোক্রেসি নালে ডেমোক্রেসি কোথায়? But why zero press conferences, sir? অদ্ভুত প্রশ্ন। এটার জন্য আপনাকে পিএমও তে চিঠি লিখতে হবে, এটা অদ্ভুত প্রশ্ন নিয়ে আপনি সময় আমি জানি না। আপনারা কি করে দেখতে পারেন, জানি এটা আরটিআই এমবিতে থাকলে করেও দেখতে পারেন। এখন এটা তো আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ লেডিজ এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছেন। দেখুন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। প্রেস কনফারেন্স কারা করেননি জানেন? আমি সত্যি আজকে শেষবেলা আপনারা জানেন আমি সেই পার্লেন্সগুলো টানতে চাই না। কোন রুলার্স আমি আবার বলছি, কোন রুলার্স প্রেস কনফারেন্স করেননি এটা ইতিহাস জানে। নরেন্দ্র মোদী যেমন নন, তিনি একজন ডেমোক্রেটিক পিএম, যিনি সত্যি আমাদের দেশকে একটা মজবুত ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার জন্য লড়েছেন। আমার প্রশ্ন হলো, যখন তার উত্তরসূরি, তার পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী 55টি প্রেস কনফারেন্স করতে পারেন, ওয়াই নট ওয়ান? Ladies and gentlemen, let's end it there tonight. দেখা হবে আবার নতুন বছরে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।